Hello students, this is Dia, your English tutor. Welcome to our channel. Here you will get line by line explanation of any text. So today I am going to explain you about lesson 9 J.C.B.O.S.E. A Beautiful Mind from class 7 English book Blossoms. If you want more like this video, then please like, share and comment. Also don't forget to subscribe for the next video. So let's start. তোমাদের ক্লাস 7 লেসন 9-এ আছে একটা বায়োগ্রাফি, আমাদের জগদীশচন্দ্র বোসের যে জীবন কাহিনীটা এখানে তুলে ধরা হয়েছে। এই স্টোরিটা আমাদের দুটো ইউনিটে ডিভাইড করা হয়েছে। পুরো স্টোরিটার লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং তো আমি বলবই, তার সাথে যদি কোনো ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস থাকে যেগুলোর মিনিং তোমাদের অজানা হতে পারে সেই মিনিংগুলোও আমি বলে দেবো। তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো। তো স্টোরিটা স্টার্ট করার আগে তার ব্যাকগ্রাউন্ডটা একটু দেখে নেওয়া যাক। A biography is the life story of someone usually eminent. বায়োগ্রাফিটা কী জিনিস সেটা আগে বুঝিয়েছে। কোনো বায়োগ্রাফি বা জীবনী এটা বলতে বোঝায় যে কোনো একজন মানুষের, বিশেষ করে যারা এমিনেন্ট মানে বিশিষ্ট ব্যক্তি, তাদের জীবন কাহিনীকে বোঝায় হচ্ছে বায়োগ্রাফি কথাটার মাধ্যমে। দ্য পার্সন মে বি অ্যালাইভ অর ডেড, হতে পারে ব্যক্তিটি বেঁচে আছেন অথবা মৃত। Biographies are always written by somebody other than the person himself. বায়োগ্রাফি হচ্ছে সবসময় যার সম্পর্কে লেখা হচ্ছে সে ছাড়া অপর যে কোনো ব্যক্তি দ্বারা রচিত কাহিনী। আর যদি কোনো ব্যক্তি নিজের সম্পর্কেই নিজে লেখে তাহলে সেটা হয় অটোবায়োগ্রাফি। তো এখানে বায়োগ্রাফি মানে হচ্ছে কারোর একটা জীবন কাহিনীর কথা সে ছাড়া অন্য যে কেউ যদি লেখে তাহলে সেটা হচ্ছে বায়োগ্রাফি। We read biographies of eminent persons so that we may learn about them and try to be like them. আমরা বিশিষ্ট ব্যক্তিদের এই জীবনীগুলো পড়ি। কী জন্য পড়ি? যাতে আমরা তাদের সম্পর্কে জানতে পারি এবং তাদের থেকে কিছু শিখতে পারি এবং তাদের মতো হয়ে ওঠার চেষ্টা করি। ওকে, তো বায়োগ্রাফি কী জিনিস সেটা এখানে আমরা জানলাম। রিড ইউনিট 1. Historically in 1895 India was under the British rule. ঐতিহাসিক দিক থেকে দেখতে গেলে 1895 খ্রিস্টাব্দে ভারতবর্ষ ছিল ব্রিটিশ শাসনের অধীনে। এ ডিফারেন্ট হিস্ট্রি ওয়াজ মেড দ্যাট ইয়ার অ্যাট দ্য টাউন হল ইন ক্যালকাটা। কলকাতার টাউন হলে সেই বছর আরও একটি ইতিহাস রচিত হয়েছিল, মানে অন্য একটি ইতিহাস রচিত হয়েছিল। অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন ওয়াজ পারফর্মড বাই জগদীশচন্দ্র বোস, অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ। সেখানে প্রেসিডেন্সি কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মানে সহকারী অধ্যাপক জগদীশচন্দ্র বোস একটি ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন মানে একটি আকর্ষণীয় ঘটনার উপস্থাপন করেছিলেন। এভরিওয়ান ওয়াজ ওভারঅড when the electromagnetic waves traveled from the lecture hall to a third room about 75 meters away. প্রত্যেকেই খুব অভিভূত হয়ে পড়েছিল যখন লেকচার হল থেকে প্রায় 75 মিটার দূরে 3 নম্বর একটি ঘরে একটি বিদ্যুতের তরঙ্গ প্রবাহিত হয়েছিল। ওভারঅড মানে হচ্ছে শ্রদ্ধায় অভিভূত হয়ে যাওয়া, মানে ইমপ্রেসড বলতে পারো। তো যে ঘরে, যে লেকচার রুমে তিনি লেকচার দিচ্ছিলেন সেই ঘর থেকে বৈদ্যুতিক তরঙ্গটা আরও একটা ঘর পেরিয়ে প্রায় 3 নম্বর ঘরে পৌঁছে গেছিল, যেটা প্রায় 75 মিটার দূরে অবস্থিত ছিল। তাই জন্য সবাই অভিভূত হয়ে গেছিলেন। দিস ওয়েভস পাসড থ্রু 3 সলিড ওয়ালস। এই তরঙ্গগুলি 3টি কঠিন দেয়াল ভেদ করে গিয়েছিল। দিস ওয়াজ এ রিমার্কেবল অ্যান্ড পাথ ব্রেকিং ইনসিডেন্ট হুইচ পেভড দ্য ওয়ে ফর ফিউচার রিসার্চ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটি ছিল একটি রিমার্কেবল মানে যুগান্তকারী সৃষ্টি এবং পাথ ব্রেকিং ইনসিডেন্ট মানে পাথ ব্রেকিং মানে নতুন কোনো একটা জিনিসের আবির্ভাব ঘটছে, মানে উদ্ভাবনমূলক একটা ঘটনা। উইচ পেভড দ্য ওয়ে, যেটা রাস্তা তৈরি করে দিয়েছিল বা পথকে প্রশস্ত করে দিয়েছিল কিসের জন্য? ফিউচার রিসার্চ অল ওভার দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর ভবিষ্যৎ গবেষণার জন্য একটা পথ প্রশস্ত করে দিয়েছিল। বর্ন অন 30th November 1858 at Bikrampur, now Munsiganj district of Bangladesh, Jagadish Chandra Bose was a man of diverse talents, a physicist, biologist, botanist as well as a writer of science fiction. অর্থাৎ 1858 খ্রিস্টাব্দের 30শে নভেম্বর বিক্রমপুরে, যেটা বর্তমানে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত,
সেখানে জন্মগ্রহণ করেন কে? জগদীশ চন্দ্র বোস। ওয়াজ এ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্ট। এ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্টস এটা হচ্ছে একটা ফ্রেজ, এটার মানে হচ্ছে একজন বহুমুখী প্রতিভা সম্পন্ন মানুষ। তো জগদীশচন্দ্র বোস যিনি ছিলেন একজন বহুমুখী প্রতিভা সম্পন্ন মানুষ, এ ফিজিসিস্ট একজন পদার্থবিজ্ঞানী, বায়োলজিস্ট একজন জীববিজ্ঞানী, বোটানিস্ট একজন উদ্ভিদ বিজ্ঞানী, অ্যাজ ওয়েল অ্যাজ এ রাইটার অফ সায়েন্স ফিকশন। তার সাথে সাথে তিনি কী ছিলেন? কল্পবিজ্ঞানের লেখকও ছিলেন। হিজ ফাদার ভগবান চন্দ্র বোস ওয়াজ এ লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ। তার বাবা ভগবান চন্দ্র বোস ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা। হি ওয়ার্কড অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর বর্ধমান অ্যান্ড ইন আদার প্লেসেস। তিনি বর্ধমানের ফরিদপুরে এবং আরও অনেক জায়গায় তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ করেছেন। জগদীশ চন্দ্র's education started in a vernacular school because his father believed that one must know one's mother tongue before learning any other language. জগদীশ চন্দ্রের শিক্ষা একটি বাংলা মাধ্যম বিদ্যালয়ে শুরু হয়। কারণ কি? তার বাবা বিশ্বাস করতেন যে অন্য যে কোনো ভাষা শেখার আগে মাতৃভাষা শেখা বিশেষ প্রয়োজন। Besides, one should know one's own people. তাছাড়াও একজন মানুষের উচিত তাদের নিজ ভাষার মানুষজনদের চেনা ভালোভাবে। স্পিকিং অ্যাট দ্য বিক্রমপুর কনফারেন্স ইন 1915, বোস সেইড, 1915 সালের বিক্রমপুর সম্মেলনে বোস বলেছিলেন, অ্যাট দ্যাট টাইম সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ স্কুলস ওয়াজ এ প্রিভিলেজড স্ট্যাটাস সিম্বল। সেই সময় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পড়তে পাঠানো ছিল অভিজাত পদমর্যাদার একটা প্রতীক। ইন দ্য ভার্নাকুলার স্কুল টু হুইচ আই ওয়াজ সেন্ট, দ্য সন অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ মাই ফাদার স্যাট অন মাই রাইট সাইড অ্যান্ড দ্য সন অফ এ ফিশারম্যান স্যাট অন মাই লেফট। আমাকে যে বাংলা মাধ্যম বিদ্যালয়ে পাঠানো হয়েছিল সেখানে আমার ডান দিকে আমার বাবার যে মুসলিম ভৃত্যের যে ছেলে সে বসতো এবং আমার বাঁ পাশে বসতো একটি ফিশারম্যান অর্থাৎ জেলের ছেলে। দে ওয়্যার মাই প্লেমেটস, তারা ছিল আমার খেলার সঙ্গী। আই লিসেন্ড স্পেল বাউন্ড টু দেয়ার স্টোরিজ অফ বার্ডস, অ্যানিমালস অ্যান্ড অ্যাকোয়াটিক ক্রিয়েচার। স্পেল বাউন্ড মানে হচ্ছে মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া, সম্মোহিত হয়ে যাওয়া, এনচ্যান্টেড বলতে পারো। তো আই লিসেন্ড স্পেল বাউন্ড টু দেয়ার স্টোরিজ অফ বার্ডস মানে আমি মন্ত্রমুগ্ধ হয়ে তাদের কাছ থেকে কি শুনতাম? পাখি, পশু এবং বিভিন্ন জলজ প্রাণীদের গল্প শুনতাম। পারহ্যাপস দিস স্টোরিজ created in my mind a keen interest in investing the workings of nature. হয়তো এই গল্পগুলোই প্রকৃতির প্রতি যে একটা ইন্টারেস্ট মানে আগ্রহ জাগিয়ে তুলেছিল পরবর্তীকালে এই অনুসন্ধানমূলক কাজ করার জন্য। When I returned home from school, আমি যখন স্কুল থেকে বাড়ি ফিরে আসতাম, accompanied by my school fellows, আমার যে স্কুলের যে সমস্ত সঙ্গী সাথীদের সাথে নিয়ে, মাই মাদার ওয়েলকামড অ্যান্ড ফেড অল অফ আস উইদাউট ডিসক্রিমিনেশন। তখন আমার মা আমাদের সবাইকে অভ্যর্থনা জানাতেন এবং খাওয়াতেন কোনো রকম ভেদাভেদ না করে। ডিসক্রিমিনেশন মানে হচ্ছে ভেদাভেদ বা বৈষম্যমূলক আচরণ। ইট ওয়াজ বিকজ অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ডশিপ with them that I could never feel that there were creatures who might be labeled low caste. শৈশবকালে তাদের সঙ্গে এই বন্ধুত্ব হওয়ার জন্যই বোধহয় আমি কোনোদিন অনুভব করিনি যে লো কাস্ট মানে নিচু শ্রেণী বলে কোনো মানুষকে ভাবতে হয়, এই জিনিসটা আমার মধ্যে তৈরি হয়নি। I never realized that there existed a problem common to the two communities, Hindus and Muslims. আমি কখনো বুঝতে পারিনি যে হিন্দু এবং মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে যে একটা সাধারণ সমস্যা রয়েছে সেটা যে আদৌ এক্সিস্ট করে এই বিষয়টা আমি কোনোদিনও বোধগম্য করতে পারিনি। In 1869, Bose joined Hare School and 6 years later he was admitted to St. Xavier's School in Calcutta. 1869 খ্রিস্টাব্দে বোস হেয়ার স্কুলে ভর্তি হন এবং 6 বছর পর তাকে কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুলে ভর্তি করানো হয়। He passed the entrance examination and joined St. Xavier's College of Calcutta.
তিনি প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন এবং কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। It was here that he came in contact with Jesuit father Eguin Lafayette, who played a significant role in developing his interest in natural science. এখানেই তিনি খ্রিস্টান যাজক সম্প্রদায়ের একজন প্রধান ফাদার ইউজিন লাফাতের সংস্পর্শে আসেন, যিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বোসের প্রকৃতির প্রতি আগ্রহ বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য। Later, Bose went to England and secured admission in Christ College, Cambridge, to study natural science. পরবর্তীকালে বোস ইংল্যান্ডে যান এবং প্রকৃতি বিজ্ঞান পড়ার জন্য কেমব্রিজের ক্রাইস্ট কলেজে ভর্তি হন। In 1884, he received the Natural Science Tripos from the University of Cambridge and B.S.C degree from the University of London. 1884 খ্রিস্টাব্দে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে প্রকৃতি বিজ্ঞানের ওপর ট্রাইপস অর্জন করেন এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি পান। দ্য ফলোয়িং ইয়ার বোস জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ অ্যাজ অফিশিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স। পরের বছরই বোস পদার্থবিদ্যার অস্থায়ী অধ্যাপক হিসাবে প্রেসিডেন্সি কলেজে যোগ দেন। বাট হি ওয়াজ নট প্রোভাইডেড ফেসিলিটিস অফ রিসার্চ, কিন্তু তাকে গবেষণা করার সুযোগ দেওয়া হয়নি। হি ওয়াজ অলসো অফার্ড লোয়ার স্যালারি দ্যান হিজ ইউরোপিয়ান কলিগস, এমনকি তাকে তার ইউরোপীয় সহকর্মীদের থেকেও কম পারিশ্রমিক দেওয়া হয়। বোস হ্যাড এ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট অ্যান্ড ন্যাশনাল প্রাইড, কিন্তু বোসের ছিল একটি অসাধারণ আত্মসম্মানবোধ এবং জাতীয়তার প্রতি গর্ববোধ। Therefore, as a sign of protest, he continued his teaching assignment for 3 years without accepting his salary. তাই প্রতিবাদ করার জন্য তিনি 3 বছর বিনা পারিশ্রমিকে সেই কলেজের অধ্যাপনা কাজ করে যান। Finally, the director of public instruction and the principal offered him a permanent teaching post. অবশেষে পাবলিক ইনস্ট্রাকশনের যে ডাইরেক্টর, তিনি কি করেন, কলেজের অধ্যক্ষ হিসাবে তাকে স্থায়ী পদ দেন। এখানে তোমাদের এই স্টোরিটার ইউনিট 1টা কমপ্লিট হচ্ছে। নেক্সট ইউনিট 2, লেটস কন্টিনিউ। বোস হ্যাড ইনভেন্টেড সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস। বোস বিভিন্ন সংবেদনশীল যন্ত্র উদ্ভাবন করেছিলেন। সেন্সিটিভ মানে হচ্ছে সংবেদনশীল, রিয়্যাক্ট করে যেগুলো। ওয়ান অফ দেম ইজ দ্য ক্রেস্কোগ্রাফ, which is used to measure the growth rate of plants. তার মধ্যে একটি হলো ক্রেস্কোগ্রাফ যন্ত্র, যার সাহায্যে গাছের বৃদ্ধির হার পরিমাপ করা হয়। Through his experiments, Bose showed that plants behave in the same manner as human beings, although plants take longer to respond than animals. তার পরীক্ষার মাধ্যমে বোস দেখিয়েছিলেন যে গাছ মানুষের মতোই আচরণ করে, যদিও প্রাণীদের থেকে গাছের উত্তেজনায় সাড়া দিতে একটু বেশি সময় লাগে। He proved that plants are sensitive to heat, cold, light, noise and other external stimuli just like human being. তিনি প্রমাণ করেছিলেন যে মানুষের মতোই গাছও তাপ, ঠান্ডা, আলো, শব্দ এবং অন্যান্য বহিরাগত উদ্দীপকের প্রতি উত্তর দেয় বা সাড়া দেয় বা সংবেদনশীল। স্টিমুলি মানে হচ্ছে ওই উদ্দীপনা বা উত্তেজনা। By injecting poison into a living plant, Bose showed that they react in the same manner as we do. তিনি একটি জীবিত গাছের মধ্যে বিষ প্রবেশ করিয়ে দেখিয়েছিলেন যে তারাও একইভাবে প্রতিক্রিয়া করে যেমনটা আমরা করে থাকি। Scientific research on electromagnetic waves was initiated by J.C.B.O.S.E in the late 19th century. ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে জেসি বোস বিদ্যুৎ তরঙ্গের ওপর একটি বৈজ্ঞানিক গবেষণা আরম্ভ করেন। It was the Italian scientist Marconi who got the patent for the invention of wireless telegraphy. ইতালীয় বিজ্ঞানিক মার্কনি ওয়্যারলেস টেলিগ্রাফি মানে হচ্ছে এই যে বেতারের যে তরঙ্গ, এটা আবিষ্কারের কৃতিত্ব পেয়েছিলেন। But we must remember that Bose's public demonstration in Calcutta along the same lines happened much earlier.
কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কলকাতার সমস্ত মানুষের সামনে তিনি একই বিষয়ে উপস্থাপনা করেছিলেন অনেক দিন আগেই। Instead of looking for commercial benefit for his inventions, Bose made his inventions public in order to allow others to advance further along the lines of his research. তার নিজের আবিষ্কারগুলো কোনো রকম কমার্শিয়াল মানে বাণিজ্যিক সুযোগ সুবিধার পরিবর্তে বোস কী করেছিলেন, তার আবিষ্কারগুলোকে জনসমক্ষে এনেছিলেন যাতে তার গবেষণাকে অন্যরা ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। অর্থাৎ তিনি কতটা ভালো মনের মানুষ ছিলেন যে তিনি নিজে আবিষ্কার করছেন একটা নতুন জিনিস, সেটার থেকে তিনি কি লাভ করতে পারবেন, তার কতটা খ্যাতি হবে, সেই সমস্ত কিছু না ভেবে তিনি যেটা আবিষ্কার করেছিলেন সেটাই তিনি খোলাখুলিভাবে জনসমক্ষে এনেছিলেন যাতে অন্যান্য যারা গবেষক আছে তারা পরবর্তীকালে এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। নিজের লাভ ক্ষতির বিষয় কিন্তু তিনি ভাবেননি। However, Bose's place in history has now been re-evaluated. যাই হোক, ইতিহাসে বোসের যে স্থান বর্তমানে আবার পুনর্মূল্যায়ন করা হয়েছে। রি-ইভ্যালুয়েট মানে আগে যেটা মূল্যায়ন করা হয়েছিল সেটাকে আবার দ্বিতীয়বার তার যে এত ভালো কাজগুলো দেখে সেগুলোকে আবার পুনর্মূল্যায়ন করা হয়েছে। This great Indian scientist was eventually crowned with glory when he was awarded knighthood by the British government in 1917. এই মহান ভারতীয় বিজ্ঞানী অবশেষে খ্যাতির গৌরবে ভূষিত হন যখন 1917 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাকে নাইটহুড সম্মানে ভূষিত করেন। He was also conferred many other awards like Fellow of the Royal Society, Companion of the Order of the Indian Emperor, etc. তাকে আরও বেশ কিছু পুরস্কার দেওয়া হয়, যেমন ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পারার ইত্যাদি। নিডলেস টু সে মানে এটা বলা অপ্রয়োজনীয় যে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে যে সমস্ত বিজ্ঞানীরা জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। স্যার জে.সি. বোস wrote several books and published many research papers in leading science journals. স্যার জে.সি. বোস বেশ কিছু বই লিখেছেন এবং তার অনেক গবেষণার কাগজপত্র বেশ খ্যাতমান বিজ্ঞান পত্রিকাগুলোতে প্রকাশিতও হয়েছে। Some of his famous books are Response in the Living and the Non-Living, The Nervous Mechanism of Plants, Major Mechanisms of Plants, etc. তো তার যে কিছু বিখ্যাত বইগুলোর মধ্যে রয়েছে এই রেসপন্স ইন লিভিং অ্যান্ড নন লিভিং, দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, মেজর মেকানিজম অফ প্ল্যান্টস ইত্যাদি, এইগুলো হচ্ছে বইয়ের নাম। আর কোন বইটা কোন সালে বেরিয়েছে সেটাও পাশাপাশি দেওয়া আছে। ইন 1896 বোস রোট নিরুদ্দেশের খোঁজে এ সায়েন্স ফিকশন। 1896 খ্রিস্টাব্দে বোস নিরুদ্দেশের খোঁজে নামক একটি কল্পবিজ্ঞানের বই বের করেন। In fact, he was the first writer of science fiction in Bangla. তিনি প্রথম যিনি বাংলায় কল্পবিজ্ঞানের গল্প লিখেছিলেন। In November 1917, Bose founded the Bose Institute at his own house in Calcutta. 1917 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে তিনি কলকাতায় নিজের বাড়িতে বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। He donated Bose Institute to the nation for research on science. তিনি বিজ্ঞানের গবেষণার জন্য বোস ইনস্টিটিউটটিকে দেশের জন্য উৎসর্গ করে দেন। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ব্রিথড হিজ লাস্ট অন 23rd November 1937. এই মহান ভারতীয় বিজ্ঞানী 23শে নভেম্বর 1937 খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো এখানে স্টোরিটার ইউনিট 2 কমপ্লিট হলো। তো এই লেসন্সটা থেকে আমরা কি শিখলাম, যে জগদীশচন্দ্র বোসের বায়োগ্রাফি হচ্ছে এই স্টোরিটা। সেখানে দেওয়া আছে তিনি ছোটোবেলা থেকে যে পরিবেশে বড় হয়ে উঠেছেন বা মানুষ হয়েছেন, সেখানে তার মা বাবা কেউই তাকে সমাজের অন্যান্যদের থেকে ডিসক্রিমিনেট করা এগুলো শেখায়নি। তাই জন্য তিনি পরবর্তীকালে এরকম উদার মনস্ক একজন মানুষ হতে পেরেছেন, যার ফলে তিনি যে যুগান্তরকারী আবিষ্কারগুলো করেছেন সেগুলোর কোনো রকম নিজের ব্যবসায়িক লাভ এই সমস্ত কিছু না দেখে
জনসমক্ষে সেই সমস্ত তার এই যুগান্তরকারী সৃষ্টিগুলোকে নিয়ে এসেছেন এবং যাতে সেই গবেষণাগুলো আরও এগিয়ে যেতে পারে তার চেষ্টা করেছেন। তিনি নিজের বাড়িতে বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন এবং যেটা তিনি দেশের জন্য উৎসর্গ করে দিয়েছেন, যাতে দেশের বিজ্ঞানীরা সেখানে গবেষণা করতে পারে। এছাড়াও তিনি হচ্ছেন প্রথম বাঙালি যিনি সায়েন্স ফিকশন মানে গল্প বিজ্ঞানের গল্প রচনা করেছিলেন। এর আগে কোনো বাঙালি এরকম গল্প লেখেননি ওনার আগে। এছাড়াও তিনি আরও অনেক বিজ্ঞান বিষয়ক গ্রন্থও রচনা করেছেন। এই সমস্ত জিনিসগুলো আমরা এই স্টোরিটা থেকে মানে এই জেসি বোসের বায়োগ্রাফিটা থেকে জানতে পারলাম। তো আশা করি তোমরা স্টোরিটা ভালো মতো বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাকে কমেন্টে জানিও। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।